রহিম, চেয়ারম্যান রাওয়া, মাননীয় বিশেষ অতিথি সংসদে আমাদের কলিগ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রাক্তন সদস্যবৃন্দ, সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই আমি ধন্যবাদ জানাই রাওয়া এবং রাওয়া চেয়ারম্যান ব্রিগেডিয়ার আব্দুল হক এবং তাদের নির্বাহী কমিটিকে, রাওয়া সকল সদস্যকে এই ধরনের চমৎকার একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, সেজন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। একটু আগে মাননীয় মন্ত্রী আহমদ আজম খান চমৎকার বক্তব্য রেখেছেন। সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে দেখে আমি খুবই আবেগ আপ্লুত হয়েছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আমাদের কাছে অত্যন্ত প্রিয় একটি নাম। এই নাম হৃদয় ধারণ করেছে। যেদিন থেকে কমিশন পেয়েছি সেদিন থেকে মৃত্যু পর্যন্ত আমার হৃদয় লালন করব ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নাম। আমি তো ভাগ্যে বিশ্বাস করি। এখন 82 বছর বয়স হয়েছে, মনে হয় যে নিজের ইচ্ছায় কিছুই করি নেই, উপরওয়ালাই পরিচালিত করেছেন। ডেস্টিনিতে যা লেখা আছে সেভাবেই সময় যাচ্ছে। কোনোদিন সামরিক বাহিনীতে যাব চিন্তা করে নেই। ফুটবল খেলা নিয়েই ব্যস্ত ছিলাম। ইতিমধ্যে জগন্নাথ কলেজে একজন অধ্যাপকের লেকচারারের চাকরিও পেয়েছিলাম, যোগদান করব কিনা ভাবছিলাম। সিভিল সার্ভিস সিএসএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, পরীক্ষাটি দেওয়া হয়নি। আমার পিতার খুব ইচ্ছা ছিল সিভিল সার্ভেন্ট হব, পরীক্ষা দেওয়ার সুযোগ পাইনি। পাকিস্তান জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ছিলাম। ফুটবল ফেডারেশনের সেক্রেটারি হলেন মেজর মোহাম্মদ মালিক, পাঞ্জাব রেজিমেন্টের একজন অফিসার। তিনি 2 বছর ধরে আমার পিছনে লেগেই আছেন, আর্মি জয়েন করো, আর্মি জয়েন করো, নাথিং লাইক আর্মি। এক সময় মনে হলো যে কিসে পরীক্ষা দেব, কত আর পড়াশোনা করব, ফুটবল খেলেও টায়ার্ড, যাই সেনাবাহিনীতে যাই। তখন বয়স হয়ে গেছে অনেক। আমার যারা ক্লাস ফ্রেন্ড তারা 29 PMA তে গিয়েছে আমার 7 বছর আগে। তারা 61 সালে জয়েন করেছে, আমি গিয়েছি 68 সালে। আমার বন্ধুদের ক্লাসমেটদের 7 বছর পর আর্মি এডুকেশন করে। এডুকেশন কোর কি জিনিস তাও জানি না। আর্মিতে আমার কোনো ক্লোজ আত্মীয় স্বজনও নাই। ভেবেছিলাম যে মিলিটারি একাডেমি কাকুলে গিয়ে বোধহয় পড়াতে হবে ছাত্রদেরকে। তারপরে সেখানে রোমান উর্দু বলে একটা ভাষা আছে, এটাও শিখাতে হবে সৈনিকদেরকে। তো কিছু না বুঝেই ফুটবল ভালোভাবে খেলতে পারবো এটা চিন্তা করে আর্মিতে জয়েন করলাম। ওখানে গিয়ে দেখি এডুকেশন করে সব চুল পাকা ক্যাপ্টেন, মানে ব্রিগেডিয়ারের কোর্সমেটরা ক্যাপ্টেন এখানে এডুকেশন করে। আমার তো মন খারাপ, আমি আর্মি ছেড়ে চলে যাব এরকম ভাব। এর মধ্যে আমার যে প্লাটুন কমান্ডার, তৎকালীন আর্টিলারির মেজর রাহাত আমানুল্লাহ ভাট্টি, পরবর্তীকালে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত, তিনি আমাকে বললেন, ইউ গুফি, হু টোল্ড ইউ টু জয়েন এডুকেশন কোর? আমি বললাম, স্যার আমি তো আর্মির কিছুই জানি না, ফুটবল খেলতে খেলতে এখানে চলে এসেছি। তিনি আমাকে বললেন যে তুমি অ্যাপ্লাই করো, ইউল বি অফ মোর ইউজ ইন এ ফাইটিং আর্ম, ডোন্ট জয়েন আর্মি এডুকেশন কোর। তার কথা আমি অ্যাপ্লিকেশন দিলাম। তিনি তার ইনফ্লুয়েন্সিয়াল অফিসার ছিলাম, খুবই ব্রাইট অফিসার ছিল। তিনি জিএসকিউতে তার কলকাঠি নেড়ে আমাকে আর্ম চেঞ্জের জন্য একটি অর্ডার সেখান থেকে বের করলেন। জিএসকিউ থেকে আমার কাছে চিঠি এলো যে আমার রেগুলার কমিশন ছিল এডুকেশন করে, রেগুলার কমিশন সারেন্ডার করে আমাকে শর্ট সার্ভিস কমিশন নিতে হবে। তখন কিছুদিন পরে পাস আউট করবে 16 ওয়ার কোর্স। সেটাতে আমি যদি রাজি হই রেগুলার কোর্স সারেন্ডার করার জন্য রেগুলার কমিশন, তাহলে আমি ফাইটিং আর্মে যেতে পারবো। আমার প্লাটুন কমান্ডার বলে, ডোন্ট ওয়ারি, অনেক শর্ট সার্ভিস কমিশন অফিসার আর্মিতে জেনারেল হয়েছে, তুমি রাজি হয়ে যাও। আমি রাজি হয়ে গেলাম, সই করে দিলাম। তো আমি আমার কোর্সের ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার ছিলাম, সেই কারণে বিশেষ বিবেচনায়
আমার আবেদনটি মঞ্জুর হলো এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেওয়ার, ফাইটিং আর্মে যোগ দেওয়ার একটা সুযোগ পেলাম। কাকুলের মাঠে ফুটবল খেলা হচ্ছে ফার্স্ট ব্যাটালিয়ন এবং সেকেন্ড ব্যাটালিয়ন পিএম এর মধ্যে। আমি সেকেন্ড ব্যাটালিয়নের ক্যাপ্টেন। রেফারি হুইসেল বাজিয়ে আমাকে ডাকলেন, হাফ প্যান্ট পরা, সাদা প্যান্ট, সাদা শার্ট, চোখে একটা সানগ্লাস, আমার সাথে হ্যান্ডশেক করে বললেন, আই এম মেজর জিয়া, তুমি পাস আউট করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যাবে। মাই ব্যাটালিয়ন ইজ নোন অ্যাজ সিনিয়র টাইগার্স, সেনাবাহিনীর সবচেয়ে চ্যাম্পিয়ন ফুটবল টিম সিনিয়র টাইগার্স। আমি সাথে সাথে বললাম, ইয়েস স্যার, রাইট স্যার। একজন ক্যাডেট এত আন্তরিকভাবে কথা বলছে, একজন প্লাটুন কমান্ডার এত আন্তরিকভাবে কথা বলছেন, এটাতে আমি মোহিত হয়ে গেলাম। তিনি আমার কোর্সে না, অন্য একটা কোর্সে প্লাটুন কমান্ডার ইনস্ট্রাক্টর ছিলেন। তো মেজর জিয়ার কথাটা আমার মাথার মধ্যে গেঁথে রইল। আমার কোম্পানি কমান্ডার ছিলেন পাকিস্তান আর্মির বিখ্যাত এফএফ এর প্রথম ব্যাটালিয়ন, ফার্স্ট এফএফ এর একজন অফিসার মেজর শাহেদ জান। তিনি আমাকে অনেক ধরে বলছেন, দেখো আমি আমার সিও কে বলেছি এই কোর্সের বিএসসিও পাস আউট করার পরে ফার্স্ট এফএফ এ যাবে। আমি হ্যাঁ না কিছু বলি না, কোম্পানি কমান্ডার বলছে, চুপ করে আছে। পাসিং আউটের আগে যখন চয়েস দিলাম ফার্স্ট বেঙ্গল, উনি পুরো আমার কোর্সের সামনেই বলেন, তুমি চয়েস দিয়েছো ইস্ট বেঙ্গল রেজিমেন্টে? আমি ইয়েস স্যার। বলে why you would like to join a new regiment? ওখানে কেউ চিনবে তোমাকে? Why you want to join East Bengal regiment? আমার মুখ থেকে বেরিয়ে গেল, because sir I am a Bengali, I am from East Pakistan, so I'll join East Bengal. চার চোখ মুখ লাল হয়ে গেল, পুরো কোর্সের সামনে বলো, you are parochial, I'll send you to ordnance. আমার মন খারাপ হয়ে গেল। কোম্পানি কমান্ডার বলতেছে parochial, আমি আমার বলে, I had told my CO you will join, you have let me down. আমি চুপচাপ রইলাম। তো রেজাল্ট ভালো করে আমার চয়েস গ্রান্টেড হলো, প্রথম তিনজনের চয়েস দিতে বাধ্য থাকে, সেভাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে এলাম। 1968 সালের ডিসেম্বর মাসে এক পড়ন্ত শীতের বিকেলে যশোর রেল স্টেশনে নামলাম। সেখানে একজন হাবিলদার স্যাশ লাগিয়ে একটা ডজ গাড়ি নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। আমারই ভুল হয়েছিল, সদ্য কমিশন প্রাপ্ত অফিসার কোন ট্রেনে আসবো ওটা বলি নাই, বলছি যে জাস্ট যশোরে আসবো। তো সে সারাদিন ধরে অপেক্ষা করে আছে, বিকাল থেকে আমার জন্য যতগুলা ট্রেন আসে ঢাকা থেকে কিংবা খুলনা থেকে প্রত্যেকটাতেই সে অ্যাটেন্ড করছে আমাকে রিসিভ করার জন্য। এইভাবে সে এসে স্মার্টলি একটা সেলুট দিল। তারপরে সেই ডিসেম্বরে সেই বিকালে ডজ গাড়িতে চড়ে ধীরে ধীরে প্রথমবারের মতো যশোর ক্যান্টনমেন্টে প্রবেশ করলাম। চারিদিকে জওয়ানরা খেলছে, মার্চ করছে। এইভাবে গিয়ে প্রথম ইস্ট বেঙ্গলের অফিসার মেসেজে উপস্থিত হলাম। রোজার দিন ছিল। এই যে প্রথম যোগদানের স্মৃতি, এটা ভুলবার নয়। তারপরে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তো ইতিমধ্যে ইতিহাস সৃষ্টি করেছে, আগের বক্তারাও বলেছে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতার মহান ঘোষক, এদেশের মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি আমাকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদানের জন্য উৎসাহিত করেছিলেন। তার কথাতেই আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দিয়েছি, অন্যদের ভ্রুকুটি উপেক্ষা করে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রধান সংগঠক মেজর আব্দুল গনিকে। তার একান্ত প্রচেষ্টাই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঠিত হয়েছিল। তিনি একজন আনসাং হিরো, তার কথা বেশি লোক স্মরণ করে না। আরেকজন আনসাং হিরো হলো 1971 সালে চট্টগ্রামের রেজিমেন্টাল কমান্ডার ব্রিগেডিয়ার মাহমুদুর রহমান মজুমদার। তিনি স্বাধীনতার জন্য অনেক আগে থেকেই সোচ্চার ছিলেন, সঙ্গী অফিসারদেরকে প্রস্তুত করেছিলেন। পরবর্তীকালে তাকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়, যার ফলে তিনি এবং তার কৃতিত্ব জনসমক্ষে প্রকাশিত হতে সুযোগ পায়নি। আমি যখন জয়েন করি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, তখন 7টা মাত্র ব্যাটালিয়ন ছিল। 5টা পূর্ব পাকিস্তানে, তৎকালীন পূর্ব পাকিস্তানে, 2টা পশ্চিম পাকিস্তানে, অনলি 7 ব্যাটালিয়ন্স। আমাদের যারা সিনিয়র অফিসার ছিলেন এত নলেজেবল, পাক্কা সোলজার এক একজন।
আমার টুআইসি ছিলেন তৎকালীন মেজর কাজী গোলাম দস্তগীর। তিনি অফিসাররা আতঙ্কিত থাকতো তাকে দেখলে। আমার সিও ছিল একজন পশ্চিম পাকিস্তানি উর্দু ভাষী মহাজির কর্নেল জাইদি। তিনি আমাদের সামনেই বলে দিয়েছেন, এই ব্যাটালিয়নে যত দায়িত্ব আমার টুআইসি কে দিয়ে দিয়েছি, আমাকে বিরক্ত করবো না, আমি খাবো দাবো ঘুমাবো, নিজে আমাদের সামনে বলতো। মেজর দস্তগীর যখন সিও হলেন, লেফটেন্যান্ট কর্নেল হলেন, আমরা থাকতে থাকতে 69-এ, তখন দরবারের মধ্যে বিদায়ী সিও কর্নেল জাইদি বলছেন, আমি অত্যন্ত আল্লাহকে ধন্যবাদ জানাই, আমার চাইতে বহু গুণে দক্ষ একজন অফিসার কাজী গোলাম দস্তগীরকে এই ব্যাটালিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা অনেক কিছু শিখেছি আমাদের সিনিয়র অফিসারদের কাছ থেকে। কমিটি কমান্ডার হিসাবে এই যে 150 জওয়ান, কে কটা বিয়ে করেছে, কটা বাচ্চা, এগুলো আমাদের মুখস্থ করতে হতো। তার সমস্যা কি জানতে হতো, সমাধান করার চেষ্টা করতে হতো। আরেকটা কথা একজন বক্তা বলেছে, খুব ভালো একটা সৈনিকদের সাথে মিলিত হওয়ার অকেশন ছিল, ওই যে পে প্যারেড। জেনারেল জাহাঙ্গীর বলেছেন, একটা চেয়ার টেবিল নিয়ে বসতাম, লেফটেন্যান্ট কিংবা সেকেন্ড লেফটেন্যান্ট, জওয়ানরা লাইন দিয়ে এসে বেতন নিয়ে যেত, কথা বলতাম, টুকটাক কথা হতো। এই যে একটা টাচ ছিল একজন সোলজারের সাথে তার কমিটি কমান্ডারে, এটা তো ধীরে ধীরে হারিয়ে গিয়েছে। এটি পুনর্প্রবর্তন করা উচিত বলে আমি মনে করি। 71-এর কথা একটি চিত্রে ইতিমধ্যে দেখানো হয়েছে, সেটা আমি বলতে চাই না। তবে মূল যে প্রতিপাদ্য, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যদি 1971 সালে পাক বাহিনীর গণহত্যার প্রতিবাদে প্রতিরোধ যুদ্ধ শুরু না করত, তাহলে এই দেশে এখনো পাকিস্তান থাকতো। যখন স্বাধীনতার কথা কিন্তু রাজনীতিকরা চিন্তাও করে নাই। 1970 সালে ভোট হয়েছে 6 পয়েন্টের উপরে। সেই সময় মূল দর্শন ছিল যে পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানে যে 4টি প্রদেশকে যেভাবে লুক আফটার করে, যেভাবে সমৃদ্ধ করে, পূর্ব পাকিস্তান নেগলেক্টেড, পূর্ব পাকিস্তানে অর্থ বরাদ্দ দেওয়া হয় না। এই যে তখনকার আন্দোলনটির নাম ছিল প্যারিটির আন্দোলন। এই দুটি উইং এর মধ্যে প্যারিটি ছিল না, সম্পদের সমবন্টন ছিল না। এই জন্য পূর্ব পাকিস্তানের জনগণ ক্ষুব্ধ ছিল। এটিকে সম্বল করে আওয়ামী লীগ তৎকালীন নির্বাচনটি জিতেছিল। তো পাকিস্তানের কাঠামোতে, রাষ্ট্রীয় কাঠামোতে সমান সুযোগের জন্য 70-এর নির্বাচনটি হয়েছিল। স্বাধীনতার কখনোই উচ্চারিত হয়নি। এমনকি যখন ক্র্যাকডাউন করলো পাকিস্তান আর্মি 25শে মার্চ নিরীহ বাঙালিদের উপরে, ক্র্যাকডাউনে অববাহিত পূর্বে প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি শেখ মুজিবুর রহমানের কাছে গিয়েছেন, গিয়ে বলেছেন যে পাকিস্তানিরা আক্রমণ করতে যাচ্ছে, দেশের মানুষ স্বাধীনতা চায়, এখনো সময় আছে, আপনি স্বাধীনতা ঘোষণা করুন। শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে না, আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান ভাঙাতে আমার কোনো অবদান থাকুক এটি আমি চাই না, সুতরাং স্বাধীনতা ঘোষণা আমি দেব না। স্বাধীনতা ঘোষণা দেননি। পাকিস্তানের একটা ক্র্যাকডাউন চালালো, লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি ছেড়ে উদ্ভ্রান্ত হয়ে পালিয়ে যাচ্ছে, গ্রাম থেকে গ্রামান্তরে পালিয়ে বেড়াচ্ছে। পাক বাহিনী মেশিন গান, মোটর, কামান দিয়ে নিরীহ মানুষ গুলি করে হত্যা করছে। এই সময় যে কোনো জাতি অবদমিত হয়ে যেত, চুপচাপ হয়ে আত্মসমর্পণ করত। এমনই এক মহেন্দ্র ক্ষণে জনগণের পক্ষে, মা বোনদের ইজ্জত রক্ষার জন্যে, দেশের মানুষের জীবন রক্ষার জন্যে বিপুল প্রতিরোধ গড়ে তুলেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর জিয়াউর রহমান। এটি হলো প্রকৃত সত্য, যে ঘোষণায় জাতি উদ্দীপ্ত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে। হাজার হাজার ছাত্র যুবক ঘর বাড়ি ছেড়ে দৌড়ে এসেছে যে যুদ্ধ করবে। 71 যারা দেখে নেই তারা দুর্ভাগা। আমরা ভাগ্যবান 1971 সাল দেখতে পেয়েছি। আমাদের তো মাত্র 5টা ব্যাটালিয়ন ছিল, 4000 সৈনিক, মুক্তিবাহিনী ছিল প্রায় লক্ষের মতো,
বাকিরা তো ছাত্র, সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, মুদি দোকানদার, বাসের হেল্পার, ড্রাইভার, পিয়ন, চাপরাশি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, যুবক, সকল পেশার মানুষ এসে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে। এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। কিন্তু এই কথা ইতিহাসে নাই। স্বাধীনতার অব্যবহিত পরে যে দলটি ক্ষমতায় আসলো, তারা বললো যে 7ই মার্চে একটা ভাষণ শুনেছি, ওই ভাষণই দেশ স্বাধীন। মাঝখানে যে যুদ্ধ, হাজার হাজার মানুষ জীবন দিল, লক্ষ মানুষ আত্মাহুতি দিল, তার কোনো উল্লেখ নাই স্বাধীনতা যুদ্ধের পরবর্তীকালে ইতিহাসে। আমরা তো চোখের সামনে দেখেছি, এখনো জীবিত আছি, কিভাবে হাসতে হাসতে বাঙালিরা জীবন দিয়েছে স্বাধীনতা অর্জনের জন্য। সেই মহাকাব্য চিরকাল বাংলাদেশের নাগরিকদেরকে গর্বিত করবে। রাজনীতিবিদরা সাধারণত অন্যের কৃতিত্ব হাইজ্যাক করেন, কাউকে কৃতিত্ব দিতে চান না নিজেরা এবং নিজের দল নেতাকে ছাড়া। কিন্তু প্রকৃত তথ্য হলো 1971-এর মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, একটি জাতির যুদ্ধ। পাকিস্তানিরা ভুল করেছিল, একটা আর্মি আরেকটা আর্মির সাথে যুদ্ধ করতে পারে, কিন্তু পাকিস্তানিরা বাঙালি জাতির সাথে যুদ্ধ করতে চেয়েছে, এই কারণেই পরাজিত হয়েছে। জাতির সাথে যুদ্ধ করা কোনো সামরিক বাহিনীর কাজ নয়। এই যে ভুল তারা করেছে, যে কারণে তাদের এই পরিণতি হয়েছে, 90,000 এখানে সারেন্ডার করতে হয়েছে। 1971-এ এই যে গৌরবময় অধ্যায়, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন, তখন একটি ছিল 1ম বেঙ্গল যশোরে, 2য় ইস্ট বেঙ্গল জয়দেবপুরে, 3য় ইস্ট বেঙ্গল সৈয়দপুরে, 4র্থ ইস্ট বেঙ্গল কুমিল্লায় এবং 8ম ইস্ট বেঙ্গল চট্টগ্রামে। 5টি ক্যান্টনমেন্টে আলাদা আলাদা ভাবে কেউ কারোর সাথে যোগাযোগ না রেখে বিদ্রোহ করেছে পাকিস্তানিদের গণহত্যার প্রতিবাদ করে তারা জনগণকে সংগঠিত করেছে। মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, জনগণকে আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। সেই জন্যই 9 মাস ব্যাপী রক্তাক্ত মুক্তিযুদ্ধ সংগঠিত হতে পেরেছে। এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ নয়, বাঙালিদের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ। এই যুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেছে বাঙালিরা, সেই জন্য আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতি কৃতজ্ঞতা জানাই। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যারা সৈনিক, তারা কেউ কখনো স্বাধীনতা নিয়ে কোনো কথাবার্তা কেউ কারোর সাথে করেনি। এই ব্যাটালিয়ন 2টি পায়োনিয়ার কোম্পানি। এখনকার যারা স্বাধীনতার পরে কমিশন পেয়েছে তারা জানে কিনা জানি না, 1406, 1256 ব্রিটিশ আর্মির এই 2টি পায়োনিয়ার কোম্পানি নিয়ে গঠিত হয়েছিল। কুর্মিটোলাতে ফার্স্ট বেঙ্গলের প্রথম কমান্ডিং অফিসার VJE, লেফটেন্যান্ট কর্নেল VJE প্যাটারসন। এগুলো আমরা মুখস্থ করছিলাম, 50 বছর পরও এখনো মনে আছে। তখনকার এইসব নিয়েই তো আমরা, রেজিমেন্ট ছিল আমাদের সবকিছুই। সারা পৃথিবী একদিকে, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট একদিকে। এখনো 82 বছর বয়সে, স্বাধীনতা এত বছর পর, রাস্তা দিয়ে যখন দেখি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন সৈনিক হেঁটে যাচ্ছে, মার্চ করে যাচ্ছে, ট্রাকে বসে যাচ্ছে, ওই ক্যাপ ব্যাজটা দেখলে মনটা উদাস হয়ে যায়। কিসের স্পিকার, কিসের প্রধানমন্ত্রী, কিসের রাষ্ট্রপতি, নাথিং লাইক ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, নাথিং লাইক বিং এ সোলজার। এটা হলো আমার অনুভূতি। এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অনেক গর্বিত সৈনিক, মেজর জিয়াউর রহমান, মেজর লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন এবং আরো অনেক বীর সদস্যরা, যাদের সাথে যুদ্ধক্ষেত্রে, যাদের অধীনে যুদ্ধ করতে পেরেছি, তাদেরকে গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 1ম ব্যাটালিয়ন 1965 সালে বেদিয়ান সেক্টরে পাক ভারত যুদ্ধে লাহোর রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং পুরো পাকিস্তান আর্মির মধ্যে সবচেয়ে বেশি গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড অর্জন করেছে। 3টি সিতারের জোড়া, কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এটি খায়রুল হক, সুবেদার আজিম খান,
সুবেদার মোহাম্মদ আলী, 8 জন তামগাঁয় খেদমত, এর মধ্যে একজন আছে তৎকালীন সিপাহী আবুল হাশেম টিজে, তামগাঁয় জুরত পেয়েছে, 71-এ মুক্তিযুদ্ধে বীর বিক্রম খেতাব পেয়েছে। আমার দেখা সবচেয়ে সাহসী সৈনিক এখানে বীর বিক্রম পেয়েছে, তাকে আরো হাই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। এখানে আমার ব্যাটালিয়নের একজন 71-এর সাথী মেজর কাইয়ুম এখানে উপস্থিত আছে, আর্টিলারি অফিসার, যুদ্ধের সময় ইস্ট বেঙ্গলে জয়েন করেছে, প্রথম বেঙ্গলে। তার অধীনস্থ সৈনিক সিপাহী হামিদুর রহমান দলের যুদ্ধে বীর শ্রেষ্ঠ খেতাব অর্জন করে, এবং মেজর কাইয়ুমকে এই নেতৃত্ব দেওয়ার জন্য তাকে একটা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড দেওয়া উচিত ছিল বলে আমরা মনে করি। আমি গর্বের সাথে বলতে চাই, বাংলাদেশে 18টি জেলা ছিল তখন। পাকিস্তানে ভারতীয়রা যুদ্ধে যোগদান করে 22শে নভেম্বর তারিখে। তারপর থেকে তাদের বড় আর্মি, তাদের গান আছে, এয়ারক্রাফট আছে, ট্যাঙ্ক আছে, সবকিছু নিয়েই তো তারা যুদ্ধে ডমিনেট করবে। তো এই 18টি জেলার মধ্যে একটি মাত্র জেলা মুক্তিবাহিনী একক প্রচেষ্টায় দখল করেছে, সেটা হলো সিলেট জেলা শহর। দখল করেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 1ম ব্যাটালিয়ন সিনিয়র টাইগার্স। আমি সেই এমসি কলেজের সেই যুদ্ধে আমার 2টি কোম্পানির নেতৃত্ব দিয়েছিলাম 15ই ডিসেম্বর তারিখে। সারাদিনব্যাপী যুদ্ধের পর আমার কোম্পানিরই 8 জন শহীদ হয়েছিল। আমি প্রথম 4 মাস এই ব্যাটালিয়নে কমান্ডিং অফিসার ছিলাম, কারণ আমি একমাত্র অফিসার ছিলাম। পরবর্তীকালে পাকিস্তান থেকে আমার সিনিয়র 2-3 জন অফিসার এসে সীমান্ত অতিক্রম করে যোগ দেন। বিখ্যাত লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন, বীরুত্তম। তখন আমি কমান্ডিং অফিসারের দায়িত্ব হস্তান্তর করি প্রথমে মেজর মইনুল হোসেনের কাছে, তারপর তৎকালীন মেজর জিয়াউদ্দিনের কাছে। মেজর জিয়াউদ্দিনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। প্রকৃত মুক্তিযোদ্ধা, যিনি ঢাকা ব্রিগেডের কমান্ডার হিসাবে, একজন লেফটেন্যান্ট কর্নেল হিসাবে চিঠি লিখেছেন শেখ মুজিবুর রহমানের মতো প্রধানমন্ত্রীকে। চিঠি লিখেছেন, আপনি ভারতের সাথে কি চুক্তি করেছেন সেটি জনসমক্ষে প্রকাশ করুন, নতুবা আরেকটা মুক্তিযুদ্ধ শুরু হবে, আপনাকে ছাড়াই তো আমরা দেশকে স্বাধীন করেছি, আবারও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব। একজন লেফটেন্যান্ট কর্নেল, সার্ভিং লেফটেন্যান্ট কর্নেল শেখ মুজিবুর রহমানের মতো বিরাট ব্যক্তিত্বের কাছে এইভাবে চিঠি লিখেছেন, স্বাভাবিকভাবেই তাকে আর্মি থেকে ডিসমিস করে দেওয়া হয়েছে। বাট দিস ইজ দি স্পিরিট অফ এ ফ্রিডম ফাইটার। স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ হবে না। যতদিন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থাকবে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটা সৈনিক যতদিন জীবিত থাকবে, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সব সময় জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকব। অনেকক্ষণ বলে ফেলেছি, বেশি সময় বলা ঠিক হবে না। তবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এই যে গৌরব গাথা, এটি আমরা গ্রামে গ্রামান্তরে জনগণের কাছে ছড়িয়ে দিতে চাই, রাজনীতির ঊর্ধ্বে রাখতে চাই। আমরা কামনা করব বাংলাদেশ সেনাবাহিনীও ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যেভাবে জনগণের ডাকে সাড়া দিয়ে সাধারণ মানুষের কাতারে এসে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে, একইভাবে স্বাধীনতার অব্যবহিত পরে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, আর্মি, নেভি, এয়ারফোর্স, সামরিক বাহিনী সবাই মিলে, এটি হলো জনগণের বাহিনী, জনগণের প্রভু নয়, জনগণের সেবক সামরিক বাহিনী। এই সামরিক বাহিনী জনগণের জন্যই সবসময় প্রস্তুত থাকবে। যেমন প্রাকৃতিক দুর্যোগে, তেমনি ভাবে রাজনৈতিক দুর্যোগে, যে কোনো সময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য সামরিক বাহিনী সবসময় এগিয়ে আসবে এবং ঐতিহাসিক ভূমিকা রাখবে, এটাই সবসময় আমরা কামনা করি। আমি শুধু ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কথা বলেছি, বাট মুক্তিযুদ্ধে ইপিআরও অনেক গৌরবময় ভূমিকা রেখেছে। সাথে সাথে নেভির একটা ছোট্ট নেভি অগাস্ট সেপ্টেম্বরের দিকে গঠন করা হয়েছিল। তারা যেভাবে কর্ণফুলী নদীর অপর পার থেকে সাঁতরে এসে পিঠে লিম্পেট মাইন বেঁধে যেভাবে পাকিস্তানি জাহাজে মাইন স্থাপন করে জাহাজটি উড়িয়ে দিয়েছিল, উড়িয়ে দিয়ে আবার সাঁতার কেটে কেটে আবার এই পারে এসেছে, দুঃসাহসিক কাহিনী। এই অভিযানে যারা অংশ নিয়েছে তাদের প্রত্যেককে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল, সবাইকে, 2-1জনকে হয়তো দিয়েছে, সবাইকে দেওয়া হচ্ছিল। বিমান বাহিনী গঠিত হয়েছে এরকমই, কিলো ফ্লাইট,
এয়ার ভাইস মার্শাল খন্দকার তার প্রথম অধিনায়ক ছিলেন। আমি একটা ইউটিউবে দেখেছি স্কোয়াড্রন লিডার শামসুল আলম, সে যেভাবে একটা পুরানা ভাঙ্গা বিমান নিয়ে আগরতলা থেকে ফ্লাই করে চট্টগ্রাম বন্দরে গিয়ে বোমা ড্রপ করে এসেছে, দুঃসাহসী সেই কাহিনী। সুতরাং এটি নিয়ে বাঙালি গর্ব করতে পারে, পৃথিবীর কোন জাতির চেয়ে আমরা ছোট নয়। পাকিস্তানিরা বলতো আমরা নাকি মার্শাল রেস না, আমরা মার্শাল রেস না তো কারা মার্শাল রেস? এটা তো প্রমাণ হয়ে গেছে 1971 সালে। তো যাই হোক, যখনই রাওয়া ক্লাবে আসি, রাওয়া চেয়ারম্যান সদস্যবৃন্দ, আজকে অনেক পুরাতন বন্ধুদের সাথে দেখা হলো। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রাক্তন সৈনিক, আর্ম সার্ভিসেস এর অনেকের সাথে দেখা হলো। মনে হলো যে আমি আমার নিজের বাড়িতে ফিরে এসেছি। এগুলোর সাথে অন্য কোনো সম্মানের কোনো তুলনা হয় না। দিস ইজ আওয়ার হোম। সামরিক বাহিনী আমরা সৃষ্টি করেছি। 1971 সালে 25 জন অফিসার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়নে এবং ক্যাপ্টেন রফিকুল ইসলাম, মেজর আবু ওসমান চৌধুরী ইপিআর এর, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন এবং ইপিআর এর এই দুটি ইউনিটের অধিনায়ক 30শে মার্চ পর্যন্ত তারা বিদ্রোহ করে প্রতিরোধ যুদ্ধ শুরু করে এবং এরাই মুক্তি বাহিনী গড়ে তোলে। আমি সামরিক বাহিনীর একজন প্রতিষ্ঠাতা হিসাবে, মুক্তি বাহিনীর একজন প্রতিষ্ঠাতা হিসেবে অত্যন্ত গর্ববোধ করি। এখানে অনেকে এখানে উপস্থিত, এই 25 জনের কয়েকজন এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে অভিনন্দন জানাই। এটা কে রিকগনাইজ করলো না করলো জানি না, সামরিক বাহিনী হয়তো আমাদের 25 জনের নামও জানে না, সেনাবাহিনী তো আমাদের হয়তো নামগন্ধ নাই, কিন্তু একদিন নিশ্চয়ই বাংলাদেশ ইতিহাস লেখা হবে। জনগণের পক্ষে কারা দাঁড়িয়েছিল সেই দুঃসময়ে? কিছু কিছু লোক চুপচাপ বসেছিল, কিছু কিছু লোক পশ্চিম পাকিস্তানে চলে গিয়েছে, বাট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রত্যেকটি সৈনিক অফিসার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। এটি আমাদের অনেক গর্ব। এরাই নেতৃত্ব দিয়েছে, এরাই মুক্তি বাহিনী গড়ে তুলেছে। আর্মি, নেভি, এয়ারফোর্স গঠিত হয়েছে। মাত্র 4000 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক 1 লক্ষ লোকের মুক্তি বাহিনী গড়ে তুলেছে, এদেরকে নিয়ে যুদ্ধ করেছে, একটা জাতির জন্ম দিয়েছে, রাষ্ট্রের জন্ম দিয়েছে। এটা তো একটা বিরাট গৌরব। এই গৌরব গাথার স্মরণে যে আজকে রাওয়া একটা অনুষ্ঠান আয়োজন করেছে, এটি দেখে আমি অত্যন্ত আনন্দিত। আবারও ধন্যবাদ জানাই রাওয়া চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যবৃন্দকে। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশের স্বাধীনতায় গৌরবময় অবদান রেখেছে, এ কথাটি আপনারা কি স্বীকার করেন? যারা স্বীকার করেন তারা হ্যাঁ বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। ধন্যবাদ।